নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিনপুর 2 নম্বর বাঁশপাহাড়িতে মাটির সার্ভিস রোড থেকে নামলো জল। স্বাভাবিক হলো কাঁকড়াঝোড় বেলপাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। সাঁকরাইল টানা বৃষ্টিতে সাঁকরাইলের একাধিক এলাকায় চাষের জমি জলমগ্ন, মাথায় হাত চাষিদের। গাজায় 60 দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। 2024-এর তালিকা ভিত্তি করেই হোক বাংলার ভোট, সংশোধনের নামে কারচুপি নয়, কমিশনে দাবি তৃণমূলের। মোদির 75তম সেলিব্রেশনের আগেই পছন্দের সভাপতি চূড়ান্ত করতে মরিয়া আরএসএস। আজ মনোনয়নভঙ্গ বিজেপির। প্লাস্টিক জমা দিলে মিলবে নগদ পুরস্কার, অভিনব উদ্যোগ জলপাইগুড়িতে। কাউকে বললে সুন্দর মুখ অ্যাসিড ছুঁড়ে জ্বালিয়ে দেব, হুমকি দিয়েছিল মনোজিৎ। ত্রাস কাটতেই পিকনিকের নির্যাতন নিয়ে সরব আরও এক ছাত্রী। কলেজ পরিচালন সমিতির বৈঠকে মনোজিৎদের বহিষ্কারে সিলমোহর, উপস্থিত বিধায়ক অশোক দেব। বিহারে ভোট জয় নিয়ে আত্মবিশ্বাস তেজস্বী যাদব। বাম আমলে জমা পড়েনি কোটি কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট, হিসেব চেয়ে নবান্নকে চিঠি এজি বেঙ্গলের। সুপ্রিম কোর্টের রায়ের পরও কেন নয়া নিয়োগ প্রক্রিয়ার অযোগ্যদের সুযোগ, রাজ্য এসএসসির জবাব তলব হাইকোর্টের। আইটিসিকে তথ্য প্রযুক্তি কেন্দ্রের জন্য অকুপেন্সি সার্টিফিকেট দিল রাজ্য, হবে 5,000 কর্মসংস্থান। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করে দিল জয়শঙ্কর। ভারতও তৈরি করেছে শক্তিশালী বাংকার বাস্টার। সিলিন্ডার সরবরাহ নিয়ে জটিলতার জের আইওসি বটলিং প্ল্যান্টে হামলা। বজবজে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন ধরানোর চেষ্টা। কলকাতা বন্দরে আরও 2টি অত্যাধুনিক ক্রেন। আগামী 21শে জুলাইকে সামনে রেখে খড়িকামাথানিতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। ঝাড়গ্রামের কলাবনীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। রামরামার জঙ্গলে হাতির হানায় আশঙ্কাজনক এক যুবক, চিকিৎসাধীন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ির সোনার দোকানে লুটে বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ওয়েস্ট বেঙ্গল যুদ্ধের জন্য ফের প্রস্তুত ইরান, প্রযুক্তি জেনে ভয়ে কাঁপছে আমেরিকা ও ইসরায়েল। নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো কী রয়েছে। 2024-এর তালিকা ভিত্তি করেই হোক বাংলার ভোট, সংশোধনের নামে কারচুপি নয়, কমিশনে দাবি তৃণমূলের। নয়াদিল্লি। 1 নম্বর দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে ধরা পড়েছে 4,500 ভুয়ো ভোটার, তাদের অধিকাংশের ঠিকানা মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ি। 2 নম্বর একই মোবাইল নম্বর জুড়ছে একাধিক নতুন ভোটারের নামের সঙ্গে। জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকে চিহ্নিত হয়েছে 150 জাল ভোটার। 4 নম্বর ভোটার তালিকায় 92,187 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে অবৈধভাবে। এমন বেশ কিছু অনিয়মের অস্ত্র হাতে নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনকে স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকারই দাবি জানিয়ে এলো তৃণমূল। বলল কারো চাপে যেন কমিশন মাথা নত না করে। শুধু তাই নয়, আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনে 2024-এর ভোটার তালিকাকেই ভিত্তি ধরার দাবি জানিয়েছে তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, 2 কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীর মুখোমুখি বসেছেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ বড়াইক, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। দলের পক্ষে তৈরি 12 পাতার একটি নথি সামনে রেখে একের পর এক ইস্যুতে কমিশনের অবস্থান জানতে চান তারা। দেন প্রস্তাবও। তাতে ভোটার তালিকা থেকে ইভিএম, আচমকাই অস্বাভাবিক ভোটার বুদ্ধি, ভুয়ো এবং ডুপ্লিকেট ভোটার, আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন, কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের উল্লেখ রয়েছে। তৃণমূলের প্রতিনিধিরা সাফ জানিয়েছেন, ভোটার তালিকা শুদ্ধিকরণের নামে যেন কোনো কারচুপি না হয়। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে 2003 সালে যে ভোটার তালিকাকে সামনে রাখা হয়েছে, পশ্চিমবঙ্গে তা চলবে না। 26-এর বিধানসভা নির্বাচনে ভিত্তি হোক 2024 সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা। তারপর যাদের নাম তালিকায় যুক্ত হয়েছে বা হচ্ছে, তাদের ক্ষেত্রে কমিশন শর্ত চাপাতেই পারে, কিন্তু সাধারণ মানুষ যেন হেনস্থার মুখে না পড়েন। 2024 সালে যে ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হয়েছে সেটাই সাম্প্রতিক, তাহলে কেন পুরনো ভোটার তালিকা ভিত্তি হিসেবে ধরা হবে? কমিশনের সামনে দ্ব্যর্থহীন ভাষায় একথা জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। এই প্রসঙ্গেই তারা সন্দেহ প্রকাশ করেছেন, ভোটার আগেই আচমকা ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে। 18 থেকে 22 বছর বয়সের মধ্যে কিন্তু তারা নন, সিংহভাগই 40 এই বয়সী ভোটার কয়েক হাজার এক ধাক্কায় বেড়ে যাওয়াটা কি সন্দেহজনক নয়? প্রশ্ন তুলেছে তৃণমূল। তাই ভোটের 45 দিন আগে কোনো জায়গায় এক ঝাঁক নতুন ভোটার যুক্ত হলে তা রাজনৈতিক দলকে জানাতে হবে বলেই দাবি করেছে তৃণমূল, যাতে তারাও খতিয়ে দেখতে পারে। প্রায় 1.5 ঘণ্টার বৈঠকে কমিশনের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন সতীর্থদের পাশে নিয়ে তোপ দেখেছেন, একইভাবে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস প্রস্তাব দিয়েছেন বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ রাখার জন্য। সরাসরি প্রধানমন্ত্রী, অমিত শাহ, রাজ্যপাল এবং বাংলার বিরোধী দলনেতার প্রসঙ্গ উল্লেখ করে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে তৃণমূল। 2024 সালের 21 এপ্রিল রাজস্থানের বাঁশওয়াড়ায় নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। কমিশনের সঙ্গে বৈঠকের পর কল্যাণবাবু বলেন, হাড়োয়া এবং নৈহাটি বিধানসভার উপনির্বাচনে আদর্শ আচরণবিধি জারি সত্ত্বেও 2024 সালের 27 অক্টোবর পেট্রাপোলে সরকারি কর্মসূচিতে গিয়ে অমিত শাহ রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। আমরা কমিশনের কাছে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি। ভোট পর্বে রাজ্যপালের ভূমিকাও বেঁধে দিয়ে কোড অব কন্ডাক্টের দাবি তুলেছি। কমিশন আমাদের দাবির কোনোটাই ফেলতে পারেনি বলেছে ভেবে দেখছি। মোদির 75 সেলিব্রেশনের আগেই পছন্দের সভাপতি চূড়ান্ত করতে মরিয়া আরএসএস। আজ মনোনয়নভঙ্গ বিজেপির। নয়াদিল্লি। 2025 সালের
17ই সেপ্টেম্বরের আগে এবং পরে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ ও ক্ষমতার ভরকেন্দ্র কি একই রকম থেকে যাবে, নাকি সূক্ষ্মভাবে বদলের পথে এগোচ্ছে বিজেপির অন্দরমহল? আগামী 17ই সেপ্টেম্বর 75 পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। তারপর মোদী অবসর নেবেন, নাকি একইভাবে পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে থেকে যাবেন? এই জল্পনা, চর্চা এবং গুঞ্জন বিগত 1 বছর ধরেই চলছে। জল্পনায় জল ঢেলে অমিত শাহ অবশ্য বলেছেন, মোদীজি 2029 সালেও প্রধানমন্ত্রী হবেন। যদিও এ যে নিছক অতিশয়োক্তি, সেটা দিয়ে দলের অন্দরের বিশেষ সন্দেহ নেই। কিন্তু আপাতত অবসর নয়, বিজেপির অন্দরে সবথেকে বড় আলোড়ন চলছে সঙ্গ বনাম মোদী শাহের ক্ষমতা ও প্রভাবের টানপোড়েন নিয়ে। অবসর দূরস্থ, দলের মোদীপন্থী অংশ মোদীর 75তম বর্ষপূর্তি পালনের পরিকল্পনা নিয়ে ফেলেছে। আবার মোদীর 75 বছর বয়স হওয়ার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিজেদের পছন্দের নেতাকে বসাতে মরিয়া হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কেন? দলীয় সূত্রের খবর, মোদির ৭৫ বছর এবং সঙ্ঘের শতবর্ষ এবার সেপ্টেম্বর মাসের ১ সপ্তাহের ব্যবধানেই হতে চলেছে। মোদি অবসর গ্রহণ না করলেও দলের রাজ সম্পূর্ণভাবে তার ও অমিত শাহের হাতেই থাকবে। এটা সঙ্ঘের মনোপুত নয়। তারা নিজেদের হাতেই রাখতে বিজেপির চালিকা শক্তির ফর্মুলা। অনেক দেরি হয়েছে। আরএসএস তাই চাইছে জুলাই মাসের মধ্যেই যেন নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হয়। এমনকি সেটা ১৫ই জুলাইয়ের মধ্যে করার বার্তা দিয়েছে সংঘ নেতৃত্ব। জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির সভাপতি পদে দুবার এক্সটেনশন পেয়েছেন, তার বিদায় আসন্ন। কিন্তু এবার আর মোদি এবং অমিত শাহের একক ইচ্ছায় সংঘ সিলমোহর দেবে না। একান্তভাবেই সংঘের অনুগত কাউকে বসানো হবে ওই পদে। সেই চাপেই বিজেপি এবার যুদ্ধকালীন তৎপরতায় সাংগঠনিক নির্বাচন ও সভাপতি মনোনয়ন পর্ব শুরু করেছে। আজই হবে বঙ্গ বিজেপির সভাপতি পদের মনোনয়ন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পর্ব সাঙ্গ হলে আজই স্পষ্ট হবে কে নতুন সভাপতি। আনুষ্ঠানিকভাবে সভাপতির নাম ঘোষণা করা হবে আগামীকাল। বৃহস্পতিবার গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণবঙ্গ বিজেপির সভাপতি পদে আবার সুকান্ত মজুমদারই মনোনীত হবেন, নাকি শেষ মুহূর্তে কোনো চমক উপস্থিত হবে, সেটা জানা যাবে আজই। বাংলার মনোনয়ন সহ এই সপ্তাহেই মোট 24টি রাজ্যের সভাপতি মনোনয়ন পর্ব সমাপ্ত হয়ে যাবে। বিজেপির সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী 37টি রাজ্য ইউনিটের মধ্যে 19টি রাজ্যের সভাপতি নির্বাচন হয়ে গেলে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া করা যায়। কিন্তু আগামী 6 দিনের মধ্যেই বিজেপি 24 থেকে 25টি রাজ্যের সভাপতি ঘোষণার কাজ শেষ করে ফেলবে। মিজোরাম, পুদুচেরির সভাপতির নাম জানানো হয়েছে সোমবার। হিমাচল, আন্দামান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রের সভাপতির নামও ঘোষণা হয়ে গিয়েছে মঙ্গলবার। একদিকে যেমন এই রাজ্যওয়ারি নির্বাচন পর্ব চলছে, তার আড়ালে বিজেপি এবং সংঘের পারস্পরিক সমীকরণের মধ্যে বাড়ছে টানপোড়েন। সম্ভাব্য পরবর্তী সরসংঘ চালক দত্তাত্রেয় হোসাবালে বিজেপির সাংগঠনিক রাজ সংঘের হাতে রাখতে মরিয়া। জানা যাচ্ছে, বিগত 5 বছরে সরকার এবং বিজেপির বহু সিদ্ধান্ত ও নীতি পছন্দ হয়নি সংঘের। রাজ্যে রাজ্যে দলের মধ্যে বেনজল প্রবেশ করায় বিরক্ত আরএসএস নেতৃত্ব। মোদির 75 বছর বয়স হওয়ার আগেই তাই নিজেদের পছন্দের সভাপতিকে বসিয়ে বিজেপির মধ্যে ফের আদর্শগত কঠোরতা আনতে চাইছে তারা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। প্লাস্টিক জমা দিলে মিলবে নগদ পুরস্কার, অভিনব উদ্যোগ জলপাইগুড়ি প্লাস্টিক বিরোধী প্রচারে এবার পুরস্কার ঘোষণা জলপাইগুড়ি জেলা প্রশাসনের। 2 জুলাই বুধবার জেলার সমস্ত স্কুল পড়ুয়াদের নিয়ে প্লাস্টিক দাও পুরস্কার নাও কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক সোমা পারভিন। পড়ুয়ারা তাদের বাড়ি এবং এলাকায় পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে নিয়ে আসবে। সেখান থেকে ওই প্লাস্টিক সংগ্রহ করবে জেলা প্রশাসন। কোনো পড়ুয়া কত প্লাস্টিক সংগ্রহ করে আনতে পারলো তার হিসেব রাখবে স্কুল। এক্ষেত্রে পড়ুয়াদের পাশাপাশি স্কুলকেও পুরস্কার দেওয়া হবে। যে স্কুল সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে তাদের 20,000 টাকা পুরস্কার হিসেবে দেবে প্রশাসন। এছাড়াও প্লাস্টিকের পরিমাণের উপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় স্কুলকে 10,000 ও 5,000 টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতি ব্লক থেকে যে 3 জন পড়ুয়া সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে তাদের 3,000, 2,000 ও 1,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন নয়া নিয়োগ প্রক্রিয়ার অযোগ্যদের সুযোগ? রাজ্য এসএসসির জবাব তলব হাইকোর্টের। কলকাতা, সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হচ্ছে? মঙ্গলবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এছাড়াও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তে কেন নতুন বিধি আনা হলো? মঙ্গলবার সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। দুর্নীতির অভিযোগে 26,000 চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো গত 30শে মে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে আবেদনের শেষ দিন 14 জুলাই। পরীক্ষা, স্ক্রুটিনি, ইন্টারভিউ এর পর আগামী 15ই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে। সেই অনুযায়ী কাউন্সেলিং হবে 20 নভেম্বর থেকে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই মামলা দায়ের হয় হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানিতে রাজ্য এবং এসএসসির উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো? আপনাদের 30শে মের বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই যে অযোগ্য বা দাগি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এই কথা বিজ্ঞপ্তিতে না থাকাটা ভুলের পর্যায়ে পড়ে। তারপরেই এ বিষয়ে রাজ্য এবং এসএসসির অবস্থান জানতে চান বিচারপতি। মামলাকারী লুবানা পারভিনের দাবি ছিল, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতা বাবদ নম্বর সব ক্ষেত্রেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি।
প্রসঙ্গত এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল 10। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে 60, শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে, বদলে যুক্ত করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন বাবদ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশন এর জন্য সর্বোচ্চ 10, অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করে দিলেন জয়শঙ্কর। নয়াদিল্লি, ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে বারেই নিজেকে কৃতিত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে দুটি দেশকে সংঘাতের রাস্তা থেকে সরিয়ে এনেছেন। আগাগোড়াই এমন দাবি করে এসেছেন তিনি। এবার মার্কিন মুলুকে বসে ট্রাম্পের সেই দাবি খারিজ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের আর্জিতেই ওই সংঘর্ষ বিরতি হয়েছিল বলে ফের জানালেন তিনি। এ ব্যাপারে জয়শঙ্কর বলেছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার সময় আমি ছিলাম। সেখানে যুদ্ধবিরতি ও বাণিজ্য সংক্রান্ত কোনো প্রসঙ্গও ওঠেনি বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, 9ই মে রাতে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়, আমি তখন সেখানেই ছিলাম। ভারতে পাকিস্তানের বড়সড় হামলার আশঙ্কা প্রকাশ করেন ভান্স। এর জবাবে প্রধানমন্ত্রী জানান, এমন হলে তার ফল ভুগতে হবে পাকিস্তানকে। জয়শঙ্কর জানান, 9ই মে রাতে বড়সড় হামলা চালায় পাকিস্তান, তবে ভারতীয় সেনাবাহিনী তা রুখে দিয়েছিল। জয়শঙ্কর আরও বলেন, পরদিন সকালেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আমাকে ফোনে জানান, পাকিস্তান আলোচনার জন্য তৈরি। সেদিনই পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহর ফোন আসে। তিনি ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের কাছে সংঘর্ষ বিরতির অনুরোধ করেন। ভারতও তৈরি করেছে শক্তিশালী বাংকার বাস্টার। নয়াদিল্লি, গত সপ্তাহে ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলেছিল মার্কিন B-2 স্পিরিট স্টিল বোমারু বিমান। তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বোমা। ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে তার জুড়ি মেলাও ভার। এবার ভূগর্ভে লুকিয়ে থাকা শত্রুর ঘাঁটিকে ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার তৈরি করছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। এজন্য অগ্নি-5 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আপগ্রেড করা হবে। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 5000 কিলোমিটারের বেশি, তা পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। বাংকার বাস্টারের জন্য অগ্নি-5-এর নয়া সংস্করণ গড়ে তোলা হবে। তা প্রচলিত অস্ত্র বহন করবে। 7500 কেজি ওজনের বাংকার বাস্টার অস্ত্র বয়ে নিয়ে যেতে পারবে ভারতের হাই প্রোফাইল ক্ষেপণাস্ত্রটির নয়া সংস্করণ। সূত্রের খবর, ভূপৃষ্ঠের অন্তত 80 থেকে 100 মিটার গভীরে বাংকার সামরিক কাঠামো ধ্বংস করতে সক্ষম হবে ভারতের বাংকার বাস্টার, যেটি আমেরিকার তৈরি বোমার মতোই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকা এই ধরনের বোমা ব্যবহার করতে যুদ্ধবিমানের উপর ভরসা করে, কিন্তু ভারত এই ধরনের বোমা ক্ষেপণাস্ত্র নির্ভর করতে চাইছে। আপনারা খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর অশোক। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা বন্দরে আরও 2টি অত্যাধুনিক ক্রেন। কলকাতা বন্দরে নেতাজি সুভাষ ডকে 2টি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন MHC চালু করা হলো। এ নিয়ে কলকাতা বন্দরে মোট 6টি MHC চালু হলো। এই ধরনের ক্রেনের সাহায্যে জাহাজে দ্রুত পণ্য নামানো ওঠানোর কাজ করা যায়। এই দুটি নতুন MHC বসিয়েছে বেসরকারি সংস্থা আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। এই ক্রেনে চালানোর জন্য কলকাতা বন্দরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিবহন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন জানিয়েছেন, বিশেষ ধরনের এই ক্রেন চালু হওয়ার ফলে কলকাতা বন্দরে পণ্য পরিবহন ব্যবস্থা অন্য মাত্রা পাবে। এই উদ্যোগের জন্য আদানি পোর্টস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, কন্টেনারের মাধ্যমে পণ্য পরিবহন করছে কলকাতা বন্দরে। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি সরতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। ওয়াশিংটন, গাজা সংকটে আশার আলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি 60 দিনের যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার নিজের মালিকাধীন ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব। তবে চুক্তির শর্তাবলী কী, সে বিষয়ে ট্রাম্প বিশদে কিছু জানাননি। গাজা যুদ্ধবিরতির খসড়া চুক্তি চূড়ান্ত করতে কাতার ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি এই চুক্তি না মানলে ভবিষ্যতে হামাসকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করে গিয়েছে তিনি। ট্রাম্প লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন। তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন। আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে, কারণ এটি আর ভালো হবে না। হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে কিনা তা প্রাথমিকভাবে জানা যায়নি। ইসরায়েলের তরফেও পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। এতে প্রাণ হারান প্রায় 1200 জন। এছাড়া ইসরায়েল থেকে 2 শতাধিক মানুষকে পণবন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই হামলার জবাবে গাজায় কার্যত তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহুর দেশের সেনাবাহিনী। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।